I have spent a long time in prison and wasted away the most productive years of my life. নেলসন হলিশাসা ম্যান্ডেলার জন্ম 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপের মভেজো গ্রামে। তার ছোটবেলা কেটেছে সবুজ পাহাড় ঘেরা অঞ্চলে, যেখানে তিনি গরু ছাগল চড়াতেন। নিজের আত্মজীবনীতে তিনি লিখেছিলেন, আমি স্বাধীন হওয়ার ক্ষুধা নিয়ে জন্মাইনি, আমি তো জন্ম থেকেই নিজেকে স্বাধীন ভাবতাম। মায়ের কুড়ে ঘরের পাশে মাঠে দৌড়তে পারতাম, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর স্বচ্ছ স্রোতে সাঁতার কাটতাম, খোলা আকাশে ভুট্টা পড়তাম আর ধীরে ধীরে চলা ষাঁড়ের পিঠে চড়তাম। আমার ছোটবেলার স্বাধীনতা ছিল একটা মায়া। যখন বড় হলাম তখন বুঝলাম আমার স্বাধীনতা আসলে কেড়ে নেওয়া হচ্ছে। তখনই মনে হলো এটা ফেরত পেতে হবে। হলিশাসা নেলসনের আসল নাম, স্থানীয় ভাষায় যার অর্থ গাছের ডাল নাড়ানো দুষ্ট ছেলে। তার বাবা ছিলেন থেম্বু গোত্রের একজন নেতা। তিনি তার সন্তানকে শিখিয়েছেন সাহস, আত্মমর্যাদা আর ন্যায়ের পক্ষে থাকার শিক্ষা। মাত্র 9 বছর বয়সেই তিনি বাবাকে হারান। এরপর রাজ পরিবারের অভিভাবকরা তাকে লালন পালন করেন। এই সুযোগে তিনি উন্নত শিক্ষা লাভের পথে পা রাখেন। কিন্তু স্কুলে ভর্তি হতেই একজন শিক্ষিকা তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তিনি বললেন, হলিশাসা। শিক্ষিকা বললেন, না, এটা নয়, তোমাকে একটা খ্রিস্টান নাম নিতে হবে। আজ থেকে তোমার নাম নেলসন। সেখান থেকে শুরু হয় নেলসন ম্যান্ডেলা নামের পথ চলা। একজন গোত্রপ্রধানের ছেলে হয় তিনি তখনকার দিনে কৃষ্ণাঙ্গদের মধ্যে তুলনামূলক ভালো শিক্ষা পেয়েছিলেন। তিনি ভর্তি হন ফোর্ট হেয়ার ইউনিভার্সিটিতে। সেখানে প্রথমবার ছাত্রদের আন্দোলনে জড়ান। তখন থেকেই তার অন্যায়, বৈষম্য আর অসমতার বিরুদ্ধে দাঁড়ানোর সূচনা হয়। 1941 সাল তরুণ ম্যান্ডেলা চলে এলেন জোসেনবার্গ শহরে। সেখানেই তিনি প্রথম সরাসরি অনুভব করলেন বর্ণবাদের নির্মম বাস্তবতা, যেখানে সাদা ও কালো মানুষের জন্য ছিল আলাদা বাস, আলাদা রেস্টুরেন্ট, এমনকি আলাদা টয়লেটও। তিনি একটি আইন অফিসে কেরানির চাকরি করতেন। সেখান থেকেই তার আইন পড়ার যাত্রা শুরু হয়। পাশাপাশি তিনি যোগ দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টিতে, যা ছিল দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরানো কৃষ্ণাঙ্গ রাজনৈতিক সংগঠন। ম্যান্ডেলা বললেন, এএনসিতে আসার পর আমি বুঝলাম আমাদের কাজ শুধু আন্দোলন করা নয়, বরং আফ্রিকান জনগণকে একত্রিত করে একটি জাতি গঠন করাও। 1948 সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের ভোটে জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে। শুরু হয় অপার্থাইড নামে বর্ণবাদের নির্মম শাসন। সরকার এটিকে ভালো প্রতিবেশী নীতি বলে চালাতে চাইলেও মূলত এটি ছিল শ্বেতাঙ্গদের আধিপত্য বজায় রাখার এক নিষ্ঠুর কৌশল। 1955 সালে এএনসি ও অন্যান্য সংগঠন মিলে ক্লিপটাউনে আয়োজন করে ফ্রিডম চার্টার নামে একটি বিশাল সমাবেশ। সেখানে একটি মুক্ত, সমান ও গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ঘোষণা করা হয়। নেলসন ম্যান্ডেলা ছিলেন এই আন্দোলনের অন্যতম সংগঠক, কিন্তু সরকার তাকে নিষিদ্ধ করায় তিনি সরাসরি মাঠে থাকতে পারেনি, দূর থেকেই সবকিছু পর্যবেক্ষণ করেছিলেন। 1956 সালে ম্যান্ডেলা সহ 156 জনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়। এই মামলা চলে 4 বছর ধরে, যার মূল উদ্দেশ্য ছিল বিরোধী নেতাদের ব্যস্ত ও দুর্বল করে রাখা। 1960 সালে জোসেনবার্গে শান্তিপূর্ণ এক প্রতিবাদে পুলিশের গুলিতে 69 জন নিহত হন। এরপর সরকার জরুরি অবস্থা ঘোষণা করেন, সমস্ত বিরোধী দল নিষিদ্ধ করে এবং হাজার হাজার মানুষকে জেলে পাঠায়। ম্যান্ডেলা বুঝতে পারেন শান্তিপূর্ণ আন্দোলনে আর কোনো ফল আসছে না। তিনি চলে যান আত্মগোপনে এবং শুরু করেন সশস্ত্র প্রতিরোধ। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বহুজাতির দেশ, এখানে সবার জন্য জায়গা আছে। কিন্তু একটি নিষ্ঠুর সরকার যখন নিজস্ব মানুষের উপর বর্বর আক্রমণ চালায়, তখন শান্তিপূর্ণ পথে কিছু হয় না। সরকারি স্থানগুলোর উপর একের পর এক বিস্ফোরণ ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত হয়। ম্যান্ডেলা তখন ব্ল্যাক পিম্পারনেল নামে পরিচিত হয়ে ওঠেন। 1962 সালে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয় এবং 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তার সঙ্গীদের কাছ থেকে পাওয়া কিছু নথি থেকে আরও বড় অভিযোগ উঠে আসে। তাকে আবারও আদালতে আনা হয়। এবার তার মৃত্যুদণ্ডও হতে পারত। কিন্তু সেদিন আদালতে দাঁড়িয়ে তিনি যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন তা আজও অবিস্মরণীয়। আমি শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়ছি, আমি কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও লড়ছি। আমি এমন এক সমাজের স্বপ্ন দেখি যেখানে সবাই সমানভাবে বাঁচবে। এটি এমন একটি স্বপ্ন যেটার জন্য আমি বাঁচতে চাই, দরকার হলে আমি মরতেও প্রস্তুত। 1964 সালে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে পাঠানো হয় রোবেন আইল্যান্ডে, এক নির্জন দ্বীপের কারাগারে। তার কয়েদি নাম্বার ছিল 46664। তার বয়স তখন 45 বছর। মুক্তি পাবেন 70 পেরিয়ে। দিনের পর দিন খনিতে পাথর ভাঙতে হতো। ছোট্ট একটা সেল, না বিছানা না বাতাস। কিন্তু তার মন ভাঙেনি। জেলের ভিতরে বসেই তার নেতৃত্ব আরও বড় হয়ে ওঠে। বাইরে তার স্ত্রী উইনি ম্যান্ডেলা আন্দোলন চালিয়ে যান।
তিনি বলেন, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমরা তোমাদের মুক্তি দিতে এগিয়ে যাব। ম্যান্ডেলা কারাগারে থাকা অবস্থায় বিশ্বজুড়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা বর্ণবাদের বিরুদ্ধে একত্রিত হন। যুক্তরাজ্যে পণ্য বয়কট হয়। ফ্রি নেলসন ম্যান্ডেলা গান বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। 1976 সালে দক্ষিণ আফ্রিকার সাওয়েটে এলাকায় স্কুল শিক্ষার্থীরা আন্দোলনে নামে এবং পুলিশ তাদের উপর গুলি চালায়। এরপর থেকেই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পতনের দিন গণনা শুরু হয়। বিশ্বের তীব্র চাপের মুখে 1990 সালে অবশেষে 71 বছর বয়সে নেলসন ম্যান্ডেলা মুক্তি পান। সেদিন তিনি বলেছিলেন, আমি একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে নয়, আমি আপনাদের একজন সেবক হিসেবে ফিরেছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের হাতেই নিজেকে সমর্পণ করলাম। 1994 সালে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবারের মতো সব জাতিগোষ্ঠীর মানুষ ভোট দিতে পারে। সেই নির্বাচনে নেলসন ম্যান্ডেলা বিজয়ী হন এবং নির্বাচিত হন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। তিনি বলেছিলেন, এই সুন্দর ভূমি আর কখনো একে অন্যকে দমন করবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পরেও তিনি বিশ্রাম নেননি, বরং নিজেকে উৎসর্গ করেন সমাজসেবা, শিক্ষা এবং মানবতার প্রচারে। তার প্রতিষ্ঠিত সংস্থাগুলো হলো নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন, নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স ফান্ড, ম্যান্ডেলা রোডস ফাউন্ডেশন, নেলসন ম্যান্ডেলা ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 46664 ক্যাম্পেইন। এই প্ল্যাটফর্মে তিনি HIV ও AIDS নিয়েও কাজ করেন। নেলসন ম্যান্ডেলা পুরো বিশ্বের জন্য হয়ে ওঠেন ন্যায়ের এক আলোকবর্তিতা, ক্ষমার প্রতীক এবং মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তার অদম্য জীবন প্রমাণ করে যে দৃঢ় সংকল্প, আত্মত্যাগ এবং নিঃশর্ত ভালোবাসার মাধ্যমে একজন মানুষ কীভাবে একটি জাতি, এমনকি পুরো বিশ্বের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। একটি প্রত্যন্ত গ্রামের রাখাল বালক থেকে শুরু করে বিশ্বের এক মহানায়ক হয়ে ওঠার এই গল্প আমাদের শেখায় মানুষের ভেতরে শক্তি কতটা বিশাল হতে পারে। তাই আসুন আমরা সবাই বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের মাঝেই লুকিয়ে আছে একজন ম্যান্ডেলা, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আরও সুন্দর একটি পৃথিবী গড়তে সক্ষম। আমি আবির, দেখা হবে টার্নিং পয়েন্টসের নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ।